তো হিমালয় ভাই, অনেকদিন পরে আবার আপনার সাথে সাক্ষাৎ হলো। তো এখন আপনার কেমন অবস্থা, একটু বর্তমান অবস্থা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে বর্তমানে আসলে আপনি কি নিয়ে, মানে কি মিশনে ব্যস্ত আছেন? হ্যাঁ, মানে তোমার সাথে তো যতগুলো পডকাস্ট করা হয়েছে বেশিরভাগই খুব অদ্ভুত অদ্ভুত জায়গায়। তোমার সাথে প্রথম যখন বসছিলাম সৌরার্দ উদ্যানের সেই গাঁজা মঞ্চ, যেখানে একসময় প্রচুর গাঁজা খাইতো ছেলে পেলে, সেখানে করলাম মশার কামড় খাইতে খাইতে। এরপর আমরা পডকাস্ট করতে সেই ঠাকুরকান্দি গ্রামে গেলাম। হ্যাঁ, ওখানে তো মহাভারতের এপিসোডটা করা হলো। তারপর ওখানে বিলের পাশে পাটি বিছে শুয়ে সে পডকাস্ট করছিলাম। হ্যাঁ, মানে ধরো তোমার সাথে এই যে একটু আনইউজুয়াল আনঅর্থোডক্স সেটআপে গল্প করা, এটা তো খুবই এর ব্যাপার। আর আমার মিশন যদি বলো, আমার মিশন তো কি মিশন থাকে, মানে প্রতিদিন প্রচুর পরিমাণ মানুষের সাথে গল্প করা হয়, আল্লাহ লেখালেখি, তারপরে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ নেই, বই লেখা হয়, একসাথে 4-5টা নিয়ে কাজ করতে থাকি, যেটা আগাইতে থাকে সেটা রিলিজ দেই, নানা ধরনের মানুষকে চিঠি লিখতে থাকি, নানা ধরনের ক্যারেক্টার খুঁজতে থাকি। আর এই যে কালচারাল ইনকোয়ারি, যে এটা মানে নতুন নতুন কালচার দেখতে ভালো লাগে, তো সেটা মানে ধরো কালকে ভোরে সিলেট যাব, আবার রাতেই ফেরত আসবো খেলা দেখে, তো ওখানকার কিছু লোকজনের সাথে গল্প করবো। 10 তারিখে চাঁপাইনবাবগঞ্জ যাব। আর সবচেয়ে বড় এখন যেটা ব্যস্ততা আছে সেটা হচ্ছে 13 অক্টোবর ইয়েতে যাব, মানে চীনে যাব। 28 দিন থাকবো, 9 নভেম্বর ফিরবো। 28 দিন? হ্যাঁ, তো ইন্ডিয়ার যখন আমি গেছিলাম সেটা তুমি জানোই, তো ইন্ডিয়া যেরকম গেছিলাম এটাও সেরকম। আপনি কতদিন যেন ছিলেন ইন্ডিয়াতে? 1.5 মাস ছিলাম, এক্স্যাক্টলি 45 ডেজ ছিলাম। চীনে আসলে একটা না 30 দিনের বেশি থাকতে দেয় না, তো ওই জন্য মানে চীনের মানে আমাকে চীনে 3 মাসের ভিসা দিলেও আমি একটা না 3 মাসের 30 দিনের বেশি থাকতে পারবো না। তো এই কারণে এই 3 মাসের ভিসার আসলে কোনো মূল্য নাই। তুমি আসলে 1 মাসের ভিসাই পাইছো। মানে আমার যাইতে হবে আর কি, আমি যাব, যে ধরেন আমি 15 দিন থাকলাম, আবার ফেরত আসতে হবে, এরপর আবার গেলে, এরকম কিছু? যদি মাল্টিপল এন্ট্রি থাকে তাহলেই করতে পারবা, কিন্তু যদি সিঙ্গেল এন্ট্রি থাকে তাহলে তুমি একবারে যেতে পারবা। মানে তোমার ওই 15 দিন থাকলে আবার যদি যেতে হয় তখন আবার ভিসা লাগবে। তো এটা আমি জানতাম, এই জন্য ওইভাবে 28 দিনের প্ল্যান করে ওইভাবে করাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল এখানেও আমাকে ক্রাউড ফান্ডিং করতেছে লোকজন, ওই টাকাতেই যাচ্ছে। মানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে আমার যে, তুমি তো জানো যে আমি 4টা কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করি। তো আমার ডে টু ডে লাইফ যথেষ্ট সচ্ছল, কিন্তু যেহেতু আমি সঞ্চয় করি না, ফলে এই সমস্ত ট্যুরের যে টাকাটা লাগে এককালীন, ওই টাকা তো আসলে আমার কাছে থাকে না। তখন আমি শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে এই ডোনেশন নিয়ে তারপর যাওয়ার চেষ্টা করি। এই তো চায়নাতে যাব সামনে, ওইটারই এখন বলতে পারো ওইটা এখন প্রাইম প্রায়োরিটি। এখন যে ক্রাউড ফান্ডিং এর যে বিষয়টা আপনি বললেন, মানে ক্রাউড মানে তো পাবলিক। এবার আপনাকে যেমন 22 জন, আমি আপনার স্ট্যাটাস পড়ি তো সবসময়, আপনি যে লেখাগুলো লেখেন ওইগুলো পড়ি, তো ওখানে দেখলাম যে 22 জন যাদের সাথে আপনার তেমন একটা মানে ইয়ে জানাই নাই আর কি, তারা নাকি আপনাকে ফান্ডিং করছে। এখন এটা তো খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে ক্রাউড ফান্ডিং এর ভিতরে এরকম বিষয় হলে আসলে ভালো লাগে। তো ক্রাউড ফান্ডিং ব্যাপারটা, এটা তো অনেক আগে থেকেই হয়ে আসতেছে। আমার জানার বিষয় হলো যে এই মানে ক্রাউড ফান্ডিং এ যে মানুষরা টাকা দিবে, তো এটা আসলে একজন মানুষ কোন পর্যায়ে গেলে বা কি কি করলে আসলে মানুষ আসলে টাকা দিতে উদ্বুদ্ধ হয় কোন একটা কাজে? তোমার লাইফস্টাইলে যদি ক্ল্যারিটি থাকে তাহলে আসলে মানুষ তোমাকে ট্রাস্ট করবে। আমাদের লোকজনের তো আসলে অধিকাংশ ক্ষেত্রেই ক্ল্যারিটি নেই। যেমন আমার এই অবস্থায় তো আমি একদিনে আসিনি। হ্যাঁ, এক্স্যাক্টলি। যখন ক্লাস 7-এ পড়ি, তো তখন থেকেই আমি অর্গানাইজার টাইপ মানুষ ছিলাম। মানে তখন একটা ব্যাট পাওয়া যেত হলো, একটা ব্যাটের দাম ছিল 250 টাকা। তো আমি আমাদের ব্যাচের ছেলে পেলে, মানে আমরা মাঠে যারা একসাথে খেলতাম, 25 জনকে লিস্ট করলাম, সবাই 10 টাকা করে দাও। হ্যাঁ, আমরাও তো ছোটবেলায় এরকম জমা জিনিস, তো সবাই 10 টাকা করে দাও, ওইভাবে ব্যাট কিনে ফেলি। তারপরে আমি যখন ই করতাম, মানে এই আমি যখন 7-8-এ পড়তাম, তখনই যেটা হইতো যে আমি কুইজ কম্পিটিশন অ্যারেঞ্জ করতাম, মানে আমি নিজে পার্টিসিপেট করতাম, অ্যারেঞ্জ করতাম। আমাদের একজন স্যার ছিলেন, মঞ্জুর স্যার, 6-7-এ উনি আমাদের ম্যাথের ক্লাস। তো যেটা হইতো যে উনি প্রায়ই ক্লাস নিতে নিতে কুইজ কম্পিটিশন আয়োজন। তো
তো এতে যেটা হয়েছে, ওই ওই কম্পিটিশন গুলোতে আবার আমি সবসময় খুব ভালো করতাম, ফলে আমার প্রতি একটা আলাদা নজর ছিল, যেহেতু টপার ছিলাম ক্লাসে। তো যেটা হয়েছে যে ফলে এরপরে যখন কোনো ওই মাঝে মাঝে স্যাররা অ্যাবসেন্ট থাকে না, তো স্যাররা অ্যাবসেন্ট থাকলে অন্য কোনো স্যার আসে, তখন ইয়েরা মানে সে তো আসলে ক্লাস নিত না, সে জাস্ট সময়টা পাস করতে চায়। তো তখন দেখা যেত হয় কখনো স্যার কখনো অন্য স্টুডেন্টরা বলতো যে একটা কুইজ কম্পিটিশন করতো, আমি ওটা অর্গানাইজ করতাম। করে যেটা হয়েছে, করে এত মজা পাইতাম, পরে আমি দেখা যাচ্ছে ক্লাসের বাইরেও ব্যক্তিগত উদ্যোগে এই কম্পিটিশন আয়োজন করতাম, যে 3-5 জন করে টিম গঠন করো তারপর করো। তো এখন এই যে কম্পিটিশন, এটা একটা দিতে হবে, পুরস্কার দিতে হবে, বই দাও বা হ্যাঁ আমি কলম, হ্যাঁ সেই টাকাটা আমি কোথায় পাবো? সেই টাকা আবার বড়দের কাছ থেকে চেয়ে চেয়ে নিতাম, সিনিয়র ভাই এলাকার বা বড়াপা বা আমি। তো এই তো কি করতাম, মানে আমার ঠিক থিংটা ছিল যে আমার তো 100 টাকা দরকার। হ্যাঁ, এখন 100 টাকা একজনের কাছে চাইলে সেটা তো আসলে খুব প্রেশার হবে। তো আমি তো এরকম অনেক কিছু দিই, 10 জনের কাছে 10 টাকা করে, 10 টাকা 10 টাকা। হ্যাঁ, এটা ব্যক্তিগতভাবে আমার 10 টাকা দিতে তো কোনো সমস্যা হবে না। তো ওই জিনিসটা আমি একদম বাচ্চাকাল থেকেই অ্যাডাপ্ট করতে পারছিলাম। এরপর যখন আমি বইমেলায় শুরু করলাম, বইমেলা তো আমি 2004 থেকে বইমেলায় যাই। তখনও বইমেলা আসলে ধরা যাক আমার 5,000 টাকা বই কিনতে হবে। 5,000 টাকা বই কিনতে হলে কি করতে হবে? 50 জন কাছ থেকে 100 টাকা নিতে হবে। 100 টাকা করে নিতে হবে। এখন 50 জন তো মানে এটা এরকম ঢালাও ভাবে ম্যানেজ করা তো কঠিন। এটা আমার কেমনে জন্য ম্যানেজ করতে? আমার জন্য তো এটা খুব কঠিন না, কারণ তুমি তো জানো যে আমি 7 বছর বয়স থেকে মানুষের ইন্টারভিউ করি, ফলে আমার তো আসলে পরিচিত মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। কিন্তু ভাই তারপরও দেখেন যে মানুষের কাছে এখন 10 টাকা তো ওই যে মানে আপনি যেটা বলছেন অনেস্টির বিষয়টা মানে হ্যাঁ। পরিচিতি ওটার একটা বিষয় আছে, বাট তারপরেও ধরেন 10 টাকা 20 টাকা বের করাও অনেক কঠিন। তো হ্যাঁ, সেই জায়গায় আসলে না, কি ওই যে মানে মানে আমি তো গুণটা কাজ আমি তো সত্যি সত্যি বই কিনতাম, বই কিনে দেখাইতাম যে আমি বই কিনছি। ফলে ওই টাকা দিয়ে আমি যে নেশাভাং করি নাই বা হ্যাঁ, হ্যাঁ, পারিবারিক কোনো কাজে খরচ করি নাই, সেটা প্রত্যেক বছর তো আর দেখতেও না যে আমি তো বই কিনতেছি। এবং বই কেনার পরে যেটা হইতো যে অনেককে ধন্যবাদ জানাই চিঠি লিখতাম, মানে আমি কখনো কৃতজ্ঞতা স্বীকারে কার্পণ্য করি নাই। ইভেন তুমি যদি আমার ডিটাচমেন্ট টু ডিপার্চার দেখো, বইয়ের শেষে কিন্তু যারা আমাকে টাকা দিচ্ছিল সবার নাম আছে। কতজন ছিল জানো আমার? 125 জন। 125 জন। আচ্ছা, এইবার তাইলে আপনার চীন ভ্রমণে এখন পর্যন্ত 69 জন হতো। ওই ওই স্ট্যাটাসের পরে আরো 2 জন দিচ্ছে, আরো 2 জন, তাহলে 71 জন হয়েছে। 71 জন দিচ্ছে। না, আপনার তাহলে দিন অনুযায়ী তো ঠিকই আছে, 71 জনই আছে। আরো বাড়বে তো, মানে বাড়বে। আমার তো সংগ্রহ শেষ হয় নাই, আরো বাড়বে। আমার এইবার যেটা হয়েছে 125 জন, এবার না হওয়ার একটা বড় কারণ হলো যে যেহেতু দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, হ্যাঁ, ফলে এবার আমি নিজেই অনেককে কি করে নেই, মানে ইমেল করি নাই। আবার কয়েকজনের সাথে এর মধ্যে সম্পর্ক অবনতি হয়েছে, তারা আমার সাথে কিছু খারাপ কাজ করছে, তো ওই জন্য আমি তাদের সাথেও যোগাযোগ করে নিই। বাট স্টিল এটা মনে করো যে 90-এর মতো হবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এবার যে প্রচুর নতুন নতুন মানুষ অ্যাড হয়েছে যাদেরকে আমি চিনিও না। এই যে না এটা তো নতুন প্রাপ্তি। 22 জনের কথা বললাম, যেটা হচ্ছে যে এই কিছু মানুষ হচ্ছে অনেক বেশি পরিমাণে টাকা দিচ্ছে। ও, তাহলে ওটা ব্যালেন্স হ্যাঁ, হবে। ফলে আমার যে ইয়েতে ছিল, মানে টার্গেট ছিল, টার্গেট অলমোস্ট অ্যাচিভ হয়ে গেছে। আচ্ছা, তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে ক্লিয়ারিটি, জীবনের সর্বক্ষেত্রে ক্লিয়ারিটি থাকা দরকার। আমার লাইফ তো ওপেন বুক, আমাকে যে কোনো কোশ্চেন করা যায়, তুমি হ্যাঁ, হ্যাঁ। আমি কখনো কোনো প্রশ্ন অফেন্ডেড হইনি। আমার লাইফের অলমোস্ট কোনো ব্যাপারে কোনো প্রেজুডিসও নাই, যে কারোর সাথে আমি গল্প করতে পারি। আর আমি নিজে যে খুব খরচ করি তাও না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি তো শুধু মানুষের কাছ থেকে যে টাকা নেই তাই না, আমি নিজে কত হাজারের কাছে মানুষ উপহার দিই না। এই যে গতকাল কি করলাম, শ্যামলীর জন্মদিনে কোরাল মাছ আর অর্জুন চা দিলাম। আবার ভিসা পাওয়া উপলক্ষে কোরাল মাছ, কোরাল মাছ আর অর্জুন চা দিচ্ছি। বা ভিসা পাওয়া উপলক্ষে ভিসার অফিসে 1.5 কেজি আমরা খাওয়াইলাম। আমি যে অফিসে বসি এখানে বাইম মাছ খাওয়াইলাম দুপুরে, তুমি কালকে আরেকটু আগে বাইম মাছ দিয়ে খাইতে পারতাম। তো মানুষের জন্মদিনে তো বা যে কোনো উপলক্ষ, শুধু রিটন দাস ভালো খেলার জন্য এই পর্যন্ত অনলাইনে কত মানুষ আমার কাছে উপহার পাইছে। হ্যাঁ, আপনার উপহার গুলো তো অদ্ভুত অদ্ভুত। হ্যাঁ, তো ওইগুলা কিন্তু আমার টাকা লাগে না, ওই টাকাটা আমার ইনকাম করতে হয়, ওই টাকা তো আর আমাকে কেউ ক্রাউড ফান্ডিং করে না। তো আমি ব্যাপারটা ওইভাবে দেখি, যেহেতু আমি নিজে বহু মানুষকে দেই, মানে এই টাকাগুলো যে মানুষকে না দিতাম, আমার তো ক্রাউড ফান্ডিং করা লাগতো না। একটু একটু যান, এখানে কাজ করতেছে। আপনি আপনি একটু যান।
হ্যাঁ, এই টাকাগুলো যদি এই মানুষের পিছনে খরচ না করতাম, আমার তো ক্রাউড ফান্ডিং লাগতো না। এই রিটন দাসের পেছনে গত 8-9 বছর আমার কত টাকা খরচ হয়েছে, মিনিমাম 2-2.5 লাখ টাকা তো খরচ হয়েছে। তো এই টাকাটা তো কোনো আলটিমেটলি কোনো ইউটিলিটি, মানে সোশ্যাল দৃষ্টিকোণ থেকে বা বৈষয়িক দৃষ্টিকোণ থেকে দেখো কোনো ইউটিলিটি তো নাই। বা এই যে ম্যাচ শুরুর আগে যে আমি বিভিন্ন প্রেডিকশনের জন্য মানুষের উপহার, হ্যাঁ এটা তো দেখতাম। আমার তো কন্টিনিউয়াসলি এই সমস্ত কাজে খরচ হইতেই থাকে। এই টাকাগুলো যদি আমি সেভিংস করতাম তাহলে তো আর আমার এই ক্রাউড ফান্ডিং লাগতো না। ফলে আমি বলতে পারো যে আমি এই যে সোশ্যাল ভ্যালু চেন, যেটা সোশ্যাল ভ্যালু চেন তৈরি করতে আমি ইনভেস্ট করি, কন্টিনিউয়াসলি ইনভেস্ট করি। ফলে আমার নিজের যখন এই ধরনের একটা দিন টাকা লাগে, আমি সেটাকে বলতে পারো যে আমি যে টাকাটা ইনভেস্ট করি সেই টাকাটা আবার সার্কেল ওয়াইজ ব্যাক হয়। স্টক মার্কেট থেকে আবার তুলে আনি। হ্যাঁ মানে এই আইডিয়াটা খুব ইন্টারেস্টিং যে আপনি একটা জিনিস এখানে মানে ব্যাপারটাকে কানেক্ট করে করছেন, মানে চিন্তা করতেছেন। কারণ আমরা কি করি যে প্রকৃতিতে তুমি কিছু দাও, মানে আমি যদি প্রকৃতির একটু বৃহৎ সেন্সে ধরি যে প্রকৃতিতে তুমি কিছু দাও, প্রকৃতি আবার তোমাকে রিটার্ন দিবে, মানে এটা একটা চক্র। হ্যাঁ, আপনি এই চক্রটাতে একটা আস্থা স্থাপন করতেছেন বা ওটার সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে। হ্যাঁ, এটা তো অনেক বছর ধরেই হচ্ছে না। আর এক্ষেত্রে দেখা যায় যে আপনি সঞ্চয়ের কথা বলবেন। আমার পরিচিত এমন কোন মানুষ আছে যারা আমি জীবনে কোনো গিফট করি নাই। হ্যাঁ, আর আপনি এখানে যেমন বলেন যে সঞ্চয়ের বিষয়টা, এই যে এটাই তো মানে এখন পুঁজিবাদী যুগে তো এই জিনিসটা টোটালি আনকনভেনশনাল, একটু না অন্যরকম মানে সঞ্চয়। আমি এটা স্ট্রংলি বিলিভ করি যে আমার যেহেতু হাই প্রেশার আছে, তাহলে আমি যদি হঠাৎ করে প্যারালাইজ না হয়ে পড়ি, স্ট্রোক করবো, তাহলে আসলে আমার কখনো খাওয়া পড়ার অভাব হবে। আমি তো কোনো ফিক্স জব করি না, সারা জীবনেই কখনো ফিক্স জব করি না। মানে সেই স্টুডেন্ট লাইফ থেকেই তো আমি জানি আমি যে চাকরিও করবো না, ব্যবসাও করবো না। কিন্তু কখনো কি আমার টাকা পয়সা কোনো ক্রাইসিস হয়েছে? শুধু সোহাগ ভাই তো 8 বছর আমার উপর অফুরন্ত ইনভেস্ট করছে, আমি যখন তার থিঙ্ক ট্যাঙ্ক ছিলাম। হ্যাঁ, এখন অনেকে বলবে যে এসব ক্ষেত্রে যে ফলে ফলে আমার নিজের উপর যথেষ্ট কনফিডেন্স আছে যে আমি মোটামুটি একটু রেয়ার টাইপ মানুষ। ফলে তুমি যেখানে সেখানে আরেকটা হিমালয় পাবা না। তো আমার তো টাকা পয়সার কখনো কোনো অভাব হবে না যদি আমি প্যারালাইজ না হই। তো প্যারালাইজ না হলে এরকম 4টা কোম্পানি অ্যাডভাইজার আসছি, ভবিষ্যতে 10টা কোম্পানি অ্যাডভাইজার হতে পারি বা নাও পারে, সেটা কোনো সমস্যা না। কিন্তু টাকা পয়সার যেহেতু অভাব নেই, তাহলে আমি মানে সঞ্চয় কেন করব? মানে কবে আমার কোন বড় রোগ হবে হ্যাঁ সেইটার অপেক্ষায় থেকে আমি সঞ্চয় একটা অনিশ্চিত হ্যাঁ, তো এই সঞ্চয়ের টাকাটা আমি মনে করো তোমার দিলাম, যে তোমার তোমার আমি মাঝে মাঝে বইটি কিনে দিই না। হ্যাঁ আমি আপনি দিছিলেন কিছু কাজ, ওই কাজ করলাম, তারপরে বইটই কিনে হ্যাঁ, মানে যেটাই একটা এক্সচেঞ্জের একটা বিষয় হ্যাঁ, এখানে আছে। এরকম বই কিনে দেই, এই যে নানা জনকেই তো টি শার্ট দিই, এইটা দিই সেটা দিই। তো এই সঞ্চয় করলে তো আমার ওই অভ্যাসটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ এটা যে আমি এই যে বিভিন্ন মানুষকে যে আমি গিফট দেই, তাদেরকে যে অ্যাপ্রিসিয়েট করা বা প্রমোট করা, কত আননোন মানুষকে দেই না এইসব। তো সঞ্চয় করলে তো এই পুরো উইন্ডোটাই নষ্ট হয়ে যেত আমার। এইসব ক্ষেত্রে দেখলাম যে এখান থেকে আপনার মনে হয় সোশ্যাল কারেন্সির যে একটা ভ্যালু তৈরি হয়েছে। আমি তো কোনোদিন কোনো অ্যাসেট করব না। মানে আমি তো চিন্তাই করতে পারি না যে আমি একটা ফ্ল্যাট কিনছি। তো গাড়ি একটা দরকার, বাচ্চারা বড় হইতেছে, ওদের স্কুলে যাতায়াতের জন্য একটা গাড়ি দরকার। কিন্তু গাড়ি মেনটেন করা যে ঝামেলা টামেলা এবং এককালীন যে টাকা, ওই এককালীন টাকা আমার নাই। এবং এটা আমি মানে গাড়ির যে অভাব, খুব অভাব বোধ করি, সেটাও নাই। আর আমি তো নিজে গত 7-8 বছর ধরে বাইকে চলাচল করে অভ্যস্ত হয়েছে। বাইকে চলাটাই এটাই তো এখন মোটামুটি অনেক ফাস্ট, গাড়িতে গেলে আপনি আরো চাপ হয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে আলটিমেটলি অ্যাসেট কেন করতে হবে? মানে আমি অ্যাসেট করার একটাও কোনো মানে লজিক্যাল এক্সপ্লেনেশন পাই নাই যে এই কারণে আমার অ্যাসেট করতে হবে। আমি এই যে তোমার সাথে কথা বলতেছি, যাওয়ার পথে বাইক অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি না? মরে গেলেই তো এটা তো লাইফ। তারপর আমার বউ বাচ্চা কি করবে না করবে এত চিন্তা করে তো একটা লাইফ চালান। মানে এমন অনেক ইয়ে আছে না, পরিবারের একমাত্র আর্নিং মেম্বার হঠাৎ করে মরে গেছে, তো সেই ফ্যামিলি কি ধসে গেছে নাকি? না, কোনো না কোনো ভাবে তো সার্ভাইভ। হ্যাঁ, ওরাও সার্ভাইভ করবে। মানে মানে আলটিমেটলি আপনি চলে যাওয়ার পরে তো আর কোনো মানে আপনি তো অ্যাসেট করে কি হবে? অ্যাসেট গড়ার তো আমি কোনো একটাও কোনো কারণ পাই নাই। কোনো একটা প্রতিষ্ঠান গড়া যেতে পারে, লাইক আমি একটা মিউজিয়াম বানাইলাম। যেমন আমার এই যে ক্যারেক্টার মিউজিয়াম যে প্রজেক্ট, এই সাইটটা সামনে আসতেছে, ওই সাইটটাকে আমি ভবিষ্যতে ফিজিক্যাল বানাইলাম। ওইরকম কোনো আমি ইনস্টিটিউট করতে পারি।
যেটা হয়তো বছরের পর বছর থাকবে, যেমন এই হায়দ্রাবাদের যে সালারজাং মিউজিয়ামটা ছিল, হ্যাঁ ওইরকম, হ্যাঁ হ্যাঁ ওইরকম কিছু একটা হইতে পারে। কিন্তু আমি নিজে অ্যাসেট কেন করবো? মানে আমি 5 কাঠা জমি কিনে রাখলাম, তারপরে 40 ভরি গোল্ড কিনে রাখলাম, সঞ্চয়পত্র কিনে রাখলাম, এইসব অ্যাসেট আসলে আমাকে খুবই ডিস্ট্রাক্ট করে। এবং এটা যেটা হয়, তখন আমার ভেতরে যে ম্যাজিক্যালিটি ব্যাপারটা আছে, ম্যাজিক্যালিটি জিনিসটা আমি হারাই ফেলি। এই যে তখন আমি তোমার সাথে এই যে পলাশ গাছে নিচে বসে পডকাস্ট করতে চাবো না, তোমারে বলবো নাজিউন নাইম তুমি চলো আমরা চ্যানেলের স্টুডিও ভাড়া নিই, চ্যানেলের স্টুডিও ভাড়া নিয়ে সব সময় আর কি একটা মানে আর কি একটা একটা লেনা দেনা মাইন্ডসেট, হ্যাঁ বা আপনার একটা মানে এটা মানে ম্যানিপুলেটিভ একটা বিষয় থাকবে অলওয়েজ, যে কি কোন জায়গা থেকে আমার স্বার্থ উদ্ধার করা যায় আসলে। এই জন্য অ্যাসেট অ্যাসেট করার কোন রকম কোনো ইচ্ছা বা এটার সাথে কিন্তু আপনার এই সোশ্যাল কারেন্সির যে কথাটা, এটা কিন্তু খুব যায় বিষয়টা, হ্যাঁ যে আপনি সমাজে ব্যাপারটাকে ছড়াই দিতেছেন এবং আবার সমাজে আপনাকে আবার কিন্তু এটা ব্যাক করতেছে। যদিও মানে মেজরিটি মানে অনেক মানুষই দেখবেন যে এখানে যে বিশ্বাসের যে বিষয়টা, মানুষ খোদাকে বিশ্বাস করে আর অনেক কিছুতেই বিশ্বাস করে, কিন্তু মানুষ মানুষকে যে বিশ্বাস করাটা বা এই জিনিসটা আমি দেখছি যে ভাই খুবই মানে রেয়ার, মানে বিশ্বাস করতে যে অনেকে বিশ্বাস করতে পারেন। বিশ্বাস করবে কেন? মানে যে পরিমাণ মানুষ একজন মানুষ আর একজনকে ঠকায়, কিভাবে বিশ্বাস করবে? তুমি যদি ডেটা দেখো, আমি যেহেতু বাংলাদেশের স্টার্ট আপ গুলোর সাথে কাজ করি, একটা কোম্পানি মনে করো 3 বন্ধু মিলে শুরু করে, যখনই একটু টাকা আসা শুরু হয় ও বলে যে ওর ওর তো আমার মতো কাজ করে না, তাহলে ও প্রফিট বেশি কেন নেবে। আবার দেখা যাচ্ছে ডিরেক্টররাই অ্যাকাউন্টস এর সাথে ই করে মানে যোগসাজশ করে নিজের কোম্পানি থেকে নিজেরাই টাকা চুরি করে। বা তুমি তোমার একটা ফ্রেন্ডকে ধার দিবা, ও খুব বিপদে আছে, 50,000 টাকা তুমি চাচ্ছিল, তুমি বললে যে আমার বন্ধু দিলা, সে সে বিপদ এর পরে তোমার বন্ধু আর তোমার সাথে যোগাযোগ করবে না, যোগাযোগ শেষ হাওয়া। হ্যাঁ, তো এখন আমাদের এই যে বিশ্বাসগুলো যে করব, সেটার একটা বেস তো থাকতে হবে, এটা নিদর্শন তো লাগবে না, নিদর্শন ছাড়া তো তাহলে মানুষ যে মানুষকে বিশ্বাস করে না, এটা তো খুবই লজিক্যাল। বা তুমি দেখবা যে যারা খুব সুন্দর সুন্দর কথা বলে, প্রায় প্রত্যেকটা মানুষ কিছুদিন পর মার্কেট থেকে আউট হয়ে যায় না কোনো না কোনো ফ্রড কেস করার কারণে। তো তাহলে তুমি আজকে কিভাবে বিশ্বাস করো? বিশ্বাস করার কোনো নজির থাকতে হবে। তোমার লাইফে তোমার সাফারিংস গুলা কই, স্ট্রাগলিং গুলা কই, স্যাক্রিফাইস গুলা কই, সেইগুলো তো আমরা দেখি না। বা বাংলাদেশ থেকে অন্য দেশের ভিসা কেন দেয় না, গিয়া দেখা যাচ্ছে সেখানে পালায়া যাচ্ছে। ভিয়েতনামের মতো এখানেও ট্রাস্ট ইস্যু, ভিয়েতনামের মতো দেশ সেখানে গিয়েও বাঙালি পালায়া যাইতেছে, কম্বোডিয়ার মতো দেশ সেখানে গিয়েও পালায়া যাচ্ছে, অথবা সেখানে গিয়ে রেপ করতেছে, ছিনতাই করতেছে, মার্কেট এমন নষ্ট করে হয়েছে। আমরা যখন এখন ভিসার জন্য দাঁড়াইতেছি, আমাদের ভিসার জন্য তো ট্রাস্ট করার তো কোনো কারণ নাই আসলে। ফলে এটা খুবই লজিক্যাল যে আমাদের লোকজন যে কেউ কাউকে ট্রাস্ট করে না, কারণ কিন্তু তুমি যে ই করো মানে বৃহৎ স্কেলে দেখো, তাহলে তো ট্রাস্ট আসলে আসছে। যেমন সবচেয়ে ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে আমরা রকমারিতে যখন ক্যাশ অন ডেলিভারি শুরু করলাম, মানে ওই সময় আমরা সবসময় মনে করতাম যে বই আগে পায়া তারপরে কাস্টমার টাকা দিবে। বেশিরভাগ সময় তো দেখা যায় যে বই পায়া একটা ধমক দিয়ে ডেলিভারি ম্যানকে পাঠিয়ে দিচ্ছে, টাকা দেয় নাই। তো আমরা মোটামুটি একটা মানসিকভাবে রেডি ছিলাম যে আমাদের এরকম অন্তত 40 থেকে 50% কেস আসবে যে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিছি কিন্তু টাকা পাই নাই। তো এইটা আমরা ওইভাবে রেডি থেকেই আমরা ওটা আমাদের ক্যালকুলেশন ধরে রাখছিলাম যে আমাদের এরকম মার্কেটে প্রচুর টাকা এরকম লস যাবে, কিন্তু আমাদের সার্ভিস এবং ক্রেডিবিলিটি ঠিক রাখার জন্য আমরা তবে ঝুঁকিটা নিব। কিন্তু আমি তোমাকে বলতে পারি, আমি তো রকমারির সাথে 2012 থেকে 2014 এই 3 বছর খুবই এক্সটেন্সিভলি কাজ করছি, আমি তো ফাউন্ডিং মেম্বারদের একজন। এরপরে অবশ্য আমি রকমারির সাথে ইনভলভ ছিলাম না, আমি তখন শখ ভের অন্য ভেঞ্চার গুলাতে কাজ করছি। একটা কেস এরকম হয় না যে বই রিসিভ করছে কিন্তু টাকা ফেরত দেয়নি। আচ্ছা, ফলে তোমার ইয়ের ক্ষেত্রে কি বলে, 1 to 1 তুমি হয়তো মানুষকে বিশ্বাস করো না, কিন্তু অর্গানাইজেশন প্রতিষ্ঠান, হ্যাঁ মানে যখন তোমার কেসটা মানে কালেকটিভ হয়েছে তখন হয়তো বিশ্বাস করে, নাহলে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের জনপ্রিয় হওয়ার কোন রকম কোনো কারণ না হলে তো অনেক প্রতিষ্ঠানই তো চলবে না। ব্যাংক এটাও তো একটা ট্রাস্ট, হ্যাঁ বিশ্বাস না থাকলে তো এটাও তো রান করা সম্ভব না।
তার মানে ব্যক্তিগত ভাবে তো ধরা খাওয়ার চান্সটা বেশি। হ্যাঁ, তো এটা আমি বিলিভ করি এবং এটা তো ডেটা দিয়েই দেখা যায়। কিন্তু 1-to-1 ক্ষেত্রে যেটা হয়, মানুষ আসলে কথা দিয়েই সব কর্ম উদ্ধার করতে চায়, সেই পরিমাণ কাজ করে না, যে কারণে সবসময় মানুষ চিট করার মানসিকতা, ঠকানোর মানসিকতা। তোমাকে তোমার সাথে আমি কি করলাম, কি বলে পডকাস্ট, তুমি আমার সাথে পডকাস্ট করতেছো। এখন আমার মনে হলো যে এই পডকাস্টটা থেকে কি হইতে পারে, এই পডকাস্টটা থেকে ভালো ভিউ হইতে পারে। তো আমি করলাম কি, এই পডকাস্টটা করে তোমার বললাম, নাজু তুমি এই পডকাস্টটা তোমার চ্যানেলে আপলোড না দিয়ে আমার বাবল রেশিওতে দাও, এখান থেকে যা প্রফিট হবে তোমার আমি 50-50 দিব। কিন্তু এখান থেকে আমি দেখলাম যে আমার এখান থেকে ধরা যাক 5,000 টাকা আমি কি পাইছি, ইউটিউব থেকে পাইছি। আমি তোমার বলবো যে আর কি বললাম, মাত্র 1,000 টাকা পাইছি, তুমি 500 টাকা। আমি কিন্তু জানি নাকি, তুমি কিন্তু আমাকে কমপ্লিটলি ট্রাস্ট করছিলা যে এই তো মলয় ভাই আসছে, উনি যেহেতু পডকাস্ট করছে, ওনার চ্যানেলে দিতে চাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওনার চ্যানেলে দ্বারা আমার চ্যানেলের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে উনি করুক। তুমি কিন্তু তুমি সরল মনে আমাকে দিচ্ছ, এই যে আমি তোমাকে চিট করলাম, এটাই কিন্তু হয়। এটাই তো তখন চির ধরায় দেয়। তারপরে ধরেন একজন ব্যক্তি যদি এরকম আরো 4-5টা এক্সাম্পলের শিকার হয়, তখন কিন্তু সে আর মানে টোটাল পুরা মানুষের উপরে কিন্তু ট্রাস্টটা হারায়। পৃথিবীর যে কোনো মানুষকেই কিনে ফেলা যায়, শুধু জানতে হয় তার মুদ্রা কোনটা। তো এটা আমি অসংখ্যবার অনেক জায়গায় বলছি, অনেক বইতেও বলছি যে এই মুদ্রাগুলা হলো প্রশংসা। প্রশংসা খুব ভয়ঙ্কর একটা মুদ্রা। এই মুদ্রা দিয়ে তুমি যে অধিকাংশ মানুষকে কিনে ফেলতে পারবা। টাকা একটা ভয়ঙ্কর লেভেলের মুদ্রা। সে শুধু আসলে দরটা জানে না যে তুমি 10,000 টাকায় বিক্রি হবে না, 100 কোটিতে বিক্রি হবে। তোমার সততার মূল্য কত, মানে তোমার ডিমান্ডটা আসলে কত, মানে কোন শেষল লিমিট কোনটা। এরপর হচ্ছে খ্যাতি, মানে তোমাকে আমি খ্যাতির লোভ দেখায় কিনে ফেলতে পারবো, যে তোমার এখন তোমার এই ভিউ, এটা ভিউ হয়তো 500, আমি ধরে বললাম যে 50 মিলিয়ন ভিউ হবে তোমার এই পডকাস্ট হয়েছে, তারপরে হয়ে গেল। মানে বাংলাদেশের সব লোক তোমারে চিনবে, শুধু বাংলাদেশ না, তোমার বাইরে মানুষও তোমারে চিনবে। ওই লোভ দিয়ে তোমার কিনে ফেলা যেতে পারে। অথবা প্রভাব প্রতিপত্তি, যে তোমার কথায় মানুষ সম্মোহিত হয়ে যাবে, মানুষ তোমাকে ওস্তাদ মানবে, তোমাকে সেলাম জানাবে, বশীকরণ। বশীকরণ। তো এই মুদ্রা দিয়েও কিনে ফেলা যায়। আর লাস্ট হচ্ছে সেক্সুয়ালিটি, মানে একটা চাপালিশ। চাপালিশ, মানে তো এই নামটা খুব সুন্দর ছিল, ডিটাচমেন্ট টু ডিপারচার। মানে আমি পুরো কানেক্ট করে ফেলছি, চাপালিশ শুনলেই জানি কেমন একটা। মানে আমি তো বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম দিই, চাপালিশ মানে যৌনতা বলতে, যেহেতু নামের ভিতরে একটা মানে অদ্ভুত ধরনের যৌনতা বলতে যেহেতু মানে একটু অশ্লীল শোনায়, তার চেয়ে চাপালিশ। চাপালিশ শুনে তো আমার কাছে পয়রা আরো বেশি অশ্লীল শোনাচ্ছিল। কেন চাপালিশ খুবই সুন্দর না? না, এটার ভিতরে জানি কেমন কেমন জানি আছে। মানে আপনি বললেন না এক্সপেরিমেন্ট করছেন বইয়ে, যে আসলে ভাষা বদল করে দিলে জিনিসটা কেমন হয়, এদিকে আরো উল্টা হয়ে গেছে আমার ক্ষেত্রে। একদিন আমি পড়তে যাই, ওইটাই দেখলাম চাপালিশ মানে আগে যৌনতাটাই তো ভালো ছিল, চাপালিশ শুনে থেকে এটা আরো বেশি কি হয়ে গেল, নামই দিচ্ছেন একটা। বুঝছেন কেন? চাপালিশ একটা সুন্দর গাছ, তো তুমি চাপালিশ গাছ দেখো নাই? আমি গাছের নামকরণ বা চেনার ক্ষেত্রে খুবই দুর্বল। আমার গাছের পাতা দেখে আমি বলতে পারি না। কাঁঠাল পাতা চিনি, আর আম পাতা মনে হয় চিনি না। কেমন কি, আমি ছোটবেলায় সমাজ বইতে ছিল চাপালিশ, তেলসুর, এটা শুনছি। এই যে অর্জুন, হ্যাঁ, এই নামগুলো ভালো লাগতো। তো তখন মনে হলো যে যৌনতাকে যদি আমি চাপালিশ দিয়ে রিপ্লেস করি, এবং রিপ্লেস করে ফেলছি। তো আমার সার্কেলের সবাই এখন জানে যে, এই যে আমিও তো বললাম আপনাকে যে আচ্ছা এটা মানে এখন যদি আপনার সাথে আমার আলাপ হয়, এটা দিয়ে বলবো কি, আশেপাশে লোক কেউই বুঝবে না যে কি নিয়ে আলাপ হচ্ছে আসলে। তো তো তোমাকে চাপালিশের লোভ দেখাও করা যেতে পারে, যে তোমার আসলে কাকে লাগবে, কোন মডেল, কোন নায়িকা বা কাকে লাগবে। আমি দর্শকদেরকে বলবো যে এই কয়েকটা জিনিস মাথায় রাখেন, যে কিভাবে আপনি বিক্রি হতে পারেন এবং কাকে বিক্রি করে ফেলতে পারেন। তো খুবই ইন্টারেস্টিং, মানে এই কয়েকটাই মেইন দেখতেছি, খুবই মেজরিটি কেস। তো এখন তোমার উপরে দেখতে হবে যে তুমি আসলে কয়টাতে বিক্রি হও। তুমি যদি সবগুলা মুদ্রাতে বিক্রি হয়ে যাও, তাইলে আসলে খুবই কঠিন। তাইলে তো আমার ক্যারেক্টার হিসেবে আমি খুবই দুর্বল। মানে তাইলে তোমার মানুষজন বিশ্বাস করা কঠিন। আচ্ছা, এটা ইন্টারেস্টিং একটা মেট্রিক্স। জিজ্ঞাসা করবো তাহলে যে ভাই আপনি আসলে কিসে বিক্রি হন ভাই, আপনি বলেন তো। তো অধিকাংশ মানুষ টাকার খ্যাতিতেই বিক্রি হয়ে যায়। ফলে
এই দুটা, এই দুই মুদ্রায় তুমি যদি বিক্রি না হও তাহলে ভালো হবে। যৌনতাও মানে চাপালিশেও বিক্রি হয়ে যায়। এটা তো অহরহ অনেক ক্ষেত্রে আছে, আমরা পলিটিক্যাল এরিয়া তো দেখি। যারা এই যে এই প্রশংসা এবং এই প্রভাব প্রতিপত্তি এই দুটাতে বিক্রি হয় তাদের বিশ্বাস করাটা একটু তুলনামূলক মানে কঠিন নাকি করা যায়, করা যাইতে পারে। কারণ প্রশংসা তোলমর্দের মধ্যে পার্থক্য আছে কিন্তু, মানে ভরত তোমাকে আমি করতেছি, বলতেছি যে নাজু নাইম তুমি খুবই সুদর্শন ছেলে, তুমি খুবই সুদর্শন, খুব তোমার গান খুবই সুন্দর, তোমার গান আমি মুগ্ধ, তুমি জীবনে গানই গাও না। এবং সুদর্শন বললে আমাদের মাথায় ঋত্বিক রোশন বা অর্জুন রামপালের ইমেজ আসে, তুমি তাতে ফিট করো না, স্টিল তোমার ভালো লাগবে শুনতে। তুমি কিন্তু জানো যে এটা তোমাকে আমি আসলে এক ধরনের ফাপড়বাজি মারতেছি, যদিও পাম তবু আরাম, তবু তোমার কি লাগবে। ফলে যে কোনো ইন্টেলিজেন্ট মানুষ বুঝতে পারে যে এই করা আমাকে অ্যাকচুয়ালি তেল মারা হচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন আমি তোমার বলবো যে এই যে তুমি যে সাইকি টকটা করো, এটা কিন্তু মানে খুবই চমৎকার একটা কাজ করো, তুমি ইয়াং ছেলে পেলেকে ইন্টেলেকচুয়ালি মোটিভেট করার জন্য, নলেজ প্রডিউস করার জন্য তুমি যে কাজটা করতেছো, খুবই দারুণ, খুবই দারুণ, তুমি আগে যাও, আমি তোমার সাথে সব রকম আছে। এই যে অ্যাপ্রিসিয়েশন, এই অ্যাপ্রিসিয়েশন যদি আমি তোমার রেগুলার করতে থাকি, চান্স আছে তুমি তোমার আমি কিনে ফেলতে পারবো। এটা খুবই সূক্ষ্ম, সূক্ষ্ম এবং খুবই মানে একটা মানে খুবই মানে মনে হবে না যে আপনি কিছু একটা করতেছেন। এটা 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 খুবই পাওয়ারফুল, পোটেন্ট, বুঝতে পারছো? এটা খুব পোটেন্ট একটা জিনিস। তো এইটা হচ্ছে প্রশংসা। ফলে তখন তুমি আসলে বিক্রি হয়ে যেতে পারো, মানে তুমি স্বেচ্ছায় বিক্রি হও না, তুমি আসলে ডিসিপ্লিন একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমি বিক্রি হয়ে যাবো, তুমি আসলে ডিসিপ্লিন, তুমি কিন্তু এইটা কিন্তু কনসিয়াস ডিসিশন না। হ্যাঁ, এটা কিছুটা অবচেতনই যাবে জিনিসটা, তুমি আসলে ম্যানিপুলেটেড হয়েছে। বা এখন তুমি আইসা আমার বলতেছো হিমালয় ভাই, আপনার মতো এরকম সোশ্যাল আউটকাস্ট আনঅর্থোডক্স লাইফস্টাইল আমি খুবই চেরিশ করি, আপনার মৌনতা ক্লাব করে আমি প্রায় 1 মাস ভীষণ ভাবে ফ্যাসিনেটেড ছিলাম, আমার লাইফস্টাইল সবকিছু আমি নতুন করে চিন্তা করছি। মানে আমার মনে হচ্ছে যে লাইফটা এরকম হওয়া উচিত না। মানে আমার কে আসলে এই আমার 25-26 বছর পর্যন্ত আপনার মতো করে কেউ প্রভাবিত করে নাই। চান্স আছে তুমি পুরো ঘটনায় বানায় বলতেছো, কিন্তু আমার মনে হইতো হায় হায় হইতেও তো পারে মৌনতার দাম, তারপর কি তুমি আসলে আমার কিনে ফেললাম। মানে এই ক্ষেত্রে দেখা যায় যে এটার সাথে কানেক্ট করা যায় ওই যে মাঝে মাঝে আছে না যে আপনার একটা সার্কেলে পরস্পরকে পিঠ চুপকে দেওয়া আর কি, এক্সচেঞ্জ হইতে পারে। চুপকে দেওয়া তো পরের কথা, মানে তোমার তো আমি চিনি না, তুমি আমার কি করলাম মানে ফেসবুকে মেসেজ দিলাম, ঠিক আছে, তুমি আসলে পিঠ চুপকে দিচ্ছ বুঝে না। ফলে কি হইতে পারে তখন আমার হায় হায় আমি মানুষের উপরে এত ইম্প্যাক্ট তৈরি করতে পারছি, এই যে আমি তখন তোমার কাছে বিক্রি হয়ে যেতে পারি। তো এই জন্য যেহেতু সব মানুষই বিক্রি হয়, ওই দুই মুদ্রায় বিক্রি হলে তুলনামূলক এটা একটু লেস হার্মফুল, একজন সমস্যা তুলনামূলক তাকে বিশ্বাস করাটা সহজ। কিন্তু ওই যে খ্যাতি, অর্থ এবং চাপালিশ, এই 3 মুদ্রায় যাদের কেনা যায় তারা আসলে যে কোনো সময় আবার এর চাইতে বেশি অফার যে করে তার কাছেও চলে যেতে পারে। হ্যাঁ, তাদের মানে ওই স্টিক টু থাকে না একটা। হ্যাঁ ধরা যাক, মানে সে তোমাকে ইটালিয়ান চাপালিশ নিয়ে আসলো, আর একজন বলতেছে আমি জার্মান চাপালিশ নিয়ে আসছি, তো তাহলে এখন আমি তার প্রতি থেকে ইমান ত্যাগ করে জার্মান চাপালিশ এই ধরনের মানুষকে তখন বিশ্বাস করাটা কঠিন। বা আমি কি করলাম, মানে তোমাকে কেউ একজন 5 কোটি দিল আর একজন 7 কোটি দিল, আমি 7 কোটিতে চলে যাবো, 7 কোটিতে আমার ফায়দা বেশি। তো এই জন্য বিশ্বাস করার ক্ষেত্রে ওই 3 মুদ্রা খুবই অ্যাভয়েড করা যাচ্ছে। এবং এটা তুমি কারোর থেকে কিছুদিন নিশ্চয়ই বুঝতে পারবা সে আসলে কোন মুদ্রায় বিক্রি। হ্যাঁ, আপনার ওই কথাটা তো আমার খুব কানে মানে এখনো স্মরণে আছে। সেটা হলো যে আপনি বলছিলেন যে এরকম মানুষের এরকম একটা ক্যারেক্টার কি সে হইতে পারে না যে তাকে যদি বলা হয় মানে সে যেটা মানে করবে বা সে যেরকম, তাকে যদি 20 কোটি টাকা দিয়েও যদি বলে যে না এটা তুমি এদিকে অন্যদিকে চলে যাও, কিন্তু সে যাবে না। মানে তার একটা যে কথার যে একটা দাম, এটা সে ধরে রাখবে। না মানে না, না মানে না, হ্যাঁ, না মানে না, এটা কোনোভাবেই নাকে হ্যাঁ করা যাবে না।
সেটা 1 টাকাতেও না, 1000 কোটিতেও না, 120 কোটিতেও না, সবকিছুতেই না। না মানে না। সো না মানে না, এটা যে ধরে রাখতে পারে এবং সেই আসলে তার জন্য সোশ্যাল ক্যাপিটাল করা কঠিন। তো আমার ক্ষেত্রে এই প্রভাব প্রতিপত্তি ছাড়া বাকি মুদ্রাগুলো কাজ করে না, বাকিগুলো তোমার চিনতে পারবো না। আচ্ছা, প্রশংসা করে কোনো লাভ নেই। বরং আমার তো একটা ফিল্টার আছে, কেউ যখন আমার প্রশংসা করে আমি এমন ভাবে তারা কি করি, টিস করি, ওইটা সে হজম করতে না পারে না, এবং তখনই আমাকে একজন ডিসরেসপেক্টফুল, অ্যারোগেন্ট, ইগোস্টিক মানুষ পোট্রে করে। মার্কেটে আমার অনেক বদনামও আসছে। কিন্তু ওই যে কেউ যখন বলে যে আসলে আমার বইয়ের ওই পার্টিকুলার ওই থটস কি করে, তো ওইটা সে যদি আমার অপরিচিত হয়, তখন আমি আসলে সাময়িক ভাবে বিক্রিযোগ্য হয়ে উঠি। কিন্তু কয়েকটা ইম্প্যাক্ট, যেটা আপনার ইম্প্যাক্ট, মানে কয়েকটা কথা বলার পরে ফিল্টার করতে পারি, কিন্তু ওই যে 5-10 মিনিটের জন্য যে ভার্নারেবল, হ্যাঁ ওটা আপনি ওই ভার্নারেবলিটি হঠাৎ করে বিক্রি হয়ে যেতে পারে। ওই রিস্কটা আসলে আছে। মানে আমি তো ডেমিসেক্সুয়াল মানুষ, ফলে র্যান্ডম কোনো মেয়ে দেখলে আমার না, আপনার এটা আমার ভালো লাগার কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়ার কোনো মেয়ের সাথে আমার দীর্ঘদিন যদি গল্প গুজব হয়, তখন আমার তার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়, ফলে চাপা দিতে আমার কেনা যায় না। আপনি তো কিনে অ্যাট্রাকশন তো হইতেই পারে, ওটা তো কোনো আমারই কোনো বিষয় না। না, এখন আপনার যে এই এত সব আলোচনার ভিতরে এই ব্যাপারগুলো ক্লিয়ার করার কারণ ব্যাপারটা ছিল যে এই যে আপনি যে সোশ্যাল কারেন্সির যে বিষয়টা, আমার কাছে আমি বারবার কেন বলি, কারণ আমিও কিছুটা এরকম ভাবতেছিলাম যে বিষয়টা যে আমি যে ফিরে দিচ্ছি, এই জিনিসটা যে ট্রাস্ট করা, এই সার্কেলটার সাথে ট্রাস্ট করা বা অভ্যস্ত হয়ে ওঠা, হ্যাঁ এটা তো লিটারেলি একটা সাধনার বিষয়। যে আমি কেনই বা দিব, এবং আমি কিভাবে, মানে কবে আমার কাছ থেকে সার্কেল ঘুরে আমাকে ওই জিনিসটা আসবে, এটা তো আমি জানি না। 10 বছর এমন হয়তো আমার লাগবে এখন, কিন্তু আসলো 10 বছর পরে, তখন আমি কি করবো? হ্যাঁ, তো এই জিনিসটা যে আপনি এখন যাপন করতেছেন জিনিসটা, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। এবং আপনি বললেন যে মানে চায়না যাওয়ার জন্য আপনি এরকম ক্রাউড ফান্ডিং ও পাইছেন, বাট এইটার পিছনেও তো আপনি একটা বই লিখবেন, তো এটাও এই প্রতিশ্রুতি তো আছে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে ডিটাচমেন্ট টু ডিপার্চার লিখছে, এত বড় বই লিখলাম। হ্যাঁ, এবার চায়না নিয়ে লিখবেন। এখন চায়নাতে আপনি আসলে কোন মানে শহর, গ্রাম বা কোন প্লেস বাইছে নিছেন যে ওখানে যে আপনি এক্সপ্লোর করবেন, মানে কালচারাল এক্সপ্লোর হিসেবে? কালচারাল ইকোনমিক। আচ্ছা, আমার যেটা হয়েছে যে চায়না তো অনেক বড় দেশ, যেটা এই জন্য আমি একটা রিজন ধরছি। আমি শুরু করব বেইজিং থেকে। বেইজিং এর পরে ওখান থেকে নানজিং যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওইখানকার বাংলাদেশের একটা স্টুডেন্টও আমাকে অনেকবার মেসেজ দিচ্ছে সাংজুরের বয়সে। তো সে আমাকে বলতেছে যে সে আমাকে ওই সাংজুর একদম প্রত্যন্ত গ্রাম ঘোরা টোরা দেখাবে। তো এই সুযোগ তো আমি পাবো না, এই জন্য আমি ওর কথায় কনভিন্সড হয়ে পরে বেইজিং এর পরে সাংজু অ্যাড করছি। সাংজু থেকে নানজিং থেকে সাংহাই যেতে পারলে ভালো হতো, কিন্তু সাংহাই বেশ এক্সপেন্সিভ। যেহেতু আমি বেইজিং এ যাচ্ছি, হাংজুতে যাচ্ছি, তো এই জন্য আমি তখন সাংহাইকে, এটা একটা শহর, মানে এক্সক্লুসিভ শহর, এটা এক্সক্লুসিভ শহর। তো সেক্ষেত্রে সাংহাইতে নাকি হাংজুতে যাই। হাংজু থেকে উহানে যাব, যেখান থেকে করোনা শুরু হয়েছিল। হ্যাঁ, উহান থেকে করোনা শুরু হয়েছে। তো সেই আমি করোনার জন্মস্থলে যাব উহান থেকে চাংশা, মাওসেতুংয়ের এলাকা, ওখানে যাব। চাংশা থেকে সেনজেনে যাব, সেনজেন থেকে গুয়ানজু, যেখানে বাংলাদেশের সব লোক যায়, মানে বাংলাদেশের যারাই চায়নায় যায় সবাই গুয়ানজুতে যায়, কারণ বাংলাদেশের সাথে চায়নার ডিরেক্ট ফ্লাইট আছে মূলত 3টা জায়গায়, গুয়ানজু, কুমিং আর হচ্ছে বেইজিং। তো বেইজিংয়ে ফ্লাইট হচ্ছে শুধু শনিবার আর সোমবার, কুনমিংয়েরটা আমি জানি না, বাট সব দিন সম্ভবত নাই। আর গুয়ানজুতে হচ্ছে প্রতিদিনই ফ্লাইট এবং অনেকগুলো করে ফ্লাইট, ফলে বাংলাদেশের যেই যায় তার আসলে গুয়ানজু দিয়েই চীনের যাত্রা শুরু হয়। তো আমার যেটা হয়েছে যে যেহেতু আমি বেশি সংখ্যক জায়গায় দেখতে চাই, বেশি টাইপ জিনিসপত্র এক্সপ্লোর করতে চাই, ফলে গুয়ানজু দিয়ে গিয়ে আবার গুয়ানজু দিয়ে ফিরলে ওটা মানে আমার জন্য সিস্টেম লস হতো। কারণ এই দেখা যাচ্ছে গুয়ানজু দিয়ে ঘুরে টুরে আবার শেষবেলা আবার গুয়ানজুতে যাচ্ছি। এই জন্য আমি উল্টা করছি, আমি বেইজিং দিয়ে স্টার্ট করতেছি, ওইভাবে ঘুরতে গুয়ানজু দিয়ে করে ফেলবো। ফেসবুকে চাইনিজ স্টুডেন্টদের একটা গ্রুপ আছে বাংলাদেশের থেকে যারা করা থাকে, ওই গ্রুপে আমি অ্যাড হয়েছি। ওই গ্রুপে আমি মাঝে মধ্যেই পোস্ট দিই।
দিয়ে ফলে যে সমস্ত জায়গায় যাব ওই সমস্ত জায়গায় থেকে আসলে বাংলাদেশি লোক খোঁজার চেষ্টা করতেছি এবং বাংলাদেশ স্টুডেন্ট পাইছি, মানে প্রত্যেকটা শহরে অ্যাটলিস্ট 1-2 জন করে পাইছি, আরও খুঁজবো সামনে। কারণ চায়নাতে তো এই গুগল টুগল সবই ব্লক করা, ফলে ল্যাঙ্গুয়েজটা ফলে ওখানে স্থানীয় ছেলে পেলে থাকলে আমার জন্য একটু সুবিধা হবে, বাট না থাকলে যে আমি খুব বিপদে পড়বো এটা ফিল করি না। কারণ আমার ওই বিলিভটা আছে যে সামহাউ আমি ম্যানেজ করে ফেলতে পারবো কোনো না কোনোভাবে। মানে আমার ওই ম্যাজিক্যালিটির ব্যাপারটার উপরে আমার একটা কনফিডেন্স আছে, এটা ওভার কনফিডেন্স না, কারণ আমি এই ম্যাজিক্যালিটির উপরে নির্ভর করতে গিয়ে বহু জায়গায় বহুভাবে বিপদেও পড়ি, কিন্তু এটা আমি করি, কি বলে, চেরিশ করি। যেমন আমি যে আজকে মানে আগামীকাল ভোরে আমার সিলেট যাব 6:30টায়, তো সিলেট যাব, খেলা হচ্ছে 6টার সময় এবং টিকিট আবার 11:30টায়। তো এই যে টিকিটটা আমি ফেসবুকে করতেছি, মানে সাইটে ঢুকে যখনই ঢুকে দেখি টিকিট নাই। ফেসবুকে স্ট্যাটাস দিলাম, একটা ছেলে আছে পাবনা ইউনিভার্সিটিতে পড়তো, ও করলো কি নিজেই দায়িত্ব নিয়ে কিভাবে যেন আমার টিকিট কেটে দিচ্ছে, যদিও আমি ওকে পে করে দিচ্ছি, বাট ও নিজেই দায়িত্ব নিয়ে আমার করেছে। বিশেষ করে সিলেট থেকে ঢাকার যে টিকিটটা 11:30টায়, ও খুব ইন্টারেস্টিং কাজ করছে। প্রথমে ঢাকা থেকে শ্রীমঙ্গলের টিকিট কাটছে, ওই টিকিটই আবার শ্রীমঙ্গল থেকে ঢাকা কাটছে, মানে একই সিট একই বগি, কিন্তু যেহেতু পায় নাই, টানা পায় নাই, ও ওইভাবে প্রথমে শ্রীমঙ্গল, পরে শ্রীমঙ্গল থেকে ঢাকা ওইভাবে কাটছে। এখন আমি তো 1টার মধ্যে ফেরত যাব, খেলা তো সেই 6টার সময়, এই এত সময় কি করব? এই সময় আমার সাথে রৌফ নামে একটা ছেলে আছে, ও যোগাযোগ করলো। রৌফকে আমি বেসিক্যালি চিনতাম না, ও 2018 বা 19 সালে, সম্ভবত 18 সালে 19 যখন স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিল, আমাকে মেসেজ দিয়েছে যে ভাই আমি সিলেট থেকে ঢাকা আসছি একটা কাজে, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা। তো আসছে, ও প্রফেশনাল ডাক্তার আর বিজনেস করে। তো হাসপাতালে মনে করো 19-23 ভর্তি, নানা ধরনের ঝামেলা, এর মধ্যে আমি হাসপাতালের ক্যান্টিনে বসে গল্প করতেছি, চা খাইতেছি, বার্গার খাইতেছি। তো আমার আম্মু বলতেছে যে আমার ছেলেকে যে মানুষ আসলেই ভালোবাসে, এটা আমি এতদিন বিশ্বাস করতাম না, যে সে চুপচাপ কারোর সাথে কথা বলে না, কিছু করে না, অ্যারোগেন্ট প্রকৃতির মানুষ, তো তাকে সহ্য করার কথা না। সেইখান থেকে হাসপাতালে দেখা করতে আসছে এবং সে অনেক জিনিসপত্র নিয়ে আসছিল। তো আমার আম্মু সেই জীবনের প্রথম কনভিন্সড হলো যে আমার আসলে মানুষ ভালোবাসতে পারে, আপনার ম্যাজিকটা। হ্যাঁ, তো ওই রৌফের সাথে কিন্তু ওই যে 2018 এরপরে কিন্তু আমার আর কখনো দেখা হয় নাই। মাঝে 23 সালে একবার বোধহয় কথা হয়েছিল। এতদিন পরে এই ফেসবুকে যখন আমি স্ট্যাটাস দিয়ে সিলেটে যাচ্ছি, গতকাল আমার মেসেজ দিয়েছে যে ভাই আমি স্টেশনে আপনার রিসিভ করতে আসবো, আপনি আমার বাসায় দুপুরে খাবেন, রেস্ট নেবেন, এরপর আপনার সিলেটের বিভিন্ন জায়গায় ঘোরাবো, এরপরে আপনারা নিয়ে আমি খেলা দেখবো, আপনার টিকিট কাটা লাগবে না, আমি টিকিট কাটতেছি ম্যাচের, এরপরে ম্যাচ শেষে আপনার স্টেশনে দিয়ে আসবো। তো মুহূর্তের মধ্যে তো সব পাজল সলভ হয়ে গেল। বা আমি যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, আমি তো কখনো হোটেলে থাকি না, আমি তো বিভিন্ন মানুষের বাসায় থাকি এবং যাদের কাউকে আমি চিনি না, একদমই অপরিচিত। তো ওই ব্যাপারগুলো তো আসলে কাজ করেই, তাই না? হ্যাঁ, এটা আপনার একটা মানে কন্টিনিউয়াস একটা চর্চার ফলও এখান থেকে বলা যায়। আপনি তো অনেক মানুষের সাথে কথা বলছেন। না, তুমি দেখো যে ঈদের সময় যে বাংলা ফানি গানের ইউটিউব ক্লিপিং শেয়ার করে যে লোকজন পুরস্কার পাইলো, এইটার তো কোনো দরকার ছিল না, পুরস্কার পাইছে তো। এবং ওই পুরস্কার আমি কি করি, আমি তো আর তাকে পুরস্কার পাঠাই না। সিস্টেম তো খুব সুন্দর না, এই যে মাছ পায়, তারপর কমলা পায়, জিলাপি পায়, এইগুলোকে আমি নিজে পার্সেল করি না, আমি তাকে বলি যে আপনি কিনে ছবি পাঠান, বিকাশ করে দিচ্ছি। এই প্রক্রিয়াতেই কিন্তু এত সেই পণ্য। এখন কেউ যদি জিলাপিটা না কিনে বলে যে না আমার টাকা লাগবে, আমি টাকাই রেখে দিই, এই কাজ 2 জন করছে, আমি তাদের দেই নাই। ও আচ্ছা, মানে যেটা হবে ওইটা কিনে, ওটা মানে ওই উপহারটাই কিনতে হবে আমার। হ্যাঁ, তার সাথে যদি আমার ডিলিংস থাকতো যে আমি তাকে নগদ টাকা দিব, তাহলে আমি তাকে দিয়ে দিতাম। কিন্তু যেখানে আমার কন্ডিশনই হচ্ছে যে আমি তোমাকে পার্টিকুলার এই জিনিসটা দিব, তো তুমি সেটা আবার ছোট লোকই করে নগদ টাকা কেন চাবা? তুমি কেনো, আমি তোমাকে কোনো বাজেট বলে দিচ্ছি না যে এই বাজেটের মধ্যে কেনো। এই যে আমি টিকিট দেই, সিনেমা ফিল্মের টিকিট দেই, আমি তো বলি নাই যে তুমি
সবচেয়ে কম দামি টিকিট কেনো, তুমি স্টার সিনেপ্লেক্সের টিকিট কেনো, তাই তো করি। কিন্তু তুমি যে বলো না আমি সিনেমা দেখবো না, নগদ টাকা চাই, তার মানে তুমি যেটা করতেছো আসলে তুমি আর একজনের সাথে চিট করতেছো। যে যে আসলেই ওই টিকিটটা দিয়ে ফিল্ম দেখতো, সে কোনো কারণে নির্বাচিত হইলো না, তুমি নির্বাচিত হয়ে তুমি এখন ডিসাইড করলা যে না আমি এটা ফিল্মই দেখবো না, হ্যাঁ মানে আমি নগদ টাকাই করবো, তাহলে তুমি তো আসলে টাকার লোভে এখানে আসছো। তুমি তাহলে ওটা প্রত্যাহার করলেই ভালো। হ্যাঁ মানে তুমি তো এইখানকার মানে এই আমি যে সাবসেটটা নিয়ে কাজ করতেছি পিপলের, তুমি তো আসলে এই সেটের আমি কানেক্টেড না, তুমি এই সেটের লোক না, তো তাহলে তুমি এইসব গ্যাঞ্জাম করবা কেন? এই কাজ দুইজন করছে আগে, আমি তাদের দেই নাই। এবং এমন না যে খুবই মানে আমার একটা কেস মনে আছে যে এই ছিল মানে পুরস্কার ছিল হলো কি ছিল মানে জাম্বুরা পুরস্কার ছিল কোন একটা প্রেডিকশনে। তো জাম্বুরার দাম হলো 140 টাকা। তো সেই ছেলে বলতেছে ভাই এই তো মানে আমার কাছে তো নাই, জাম্বুরা কেনার মতো নগদ 140 টাকা নাই, আপনি কি আমাকে টাকাটা আগে দিয়ে দিতে পারবেন? আমি বলছি কোনো সমস্যা নাই, আপনি জাম্বুরা কিনতে যান, গিয়ে জাম্বুরার ছবি দেন, আমি আপনাকে করে দিচ্ছি, মানে ওই দোকানদারকে আমি বিকাশ করে দিচ্ছি অথবা আপনাকেই বিকাশ করে দিচ্ছি, আপনার নিজের টাকায় কেনা লাগবে না। সে বলে ভাই আমার তো নাই, কি বলে এই এখানে পাওয়া যায় না, এই আশপাশে জাম্বুরা পাওয়া যায় না। ওকে, আমি বললাম ঠিক আছে তাহলে আপনি রিক্সা ভাড়া দিয়ে বা যেখানে পাওয়া যায় আমি আপনাকে ট্রান্সপোর্ট খরচ সহ বিকাশ করে দিচ্ছি। পরে বলতেছে যে ভাই আসলে আমার তো নাই, কি বলে বিকাশ অ্যাকাউন্ট নাই। ও এখন মানে বের হইতাছে বারবার, দেখি ইন্টারেস্টিং। আপনি কি আমাকে টাকাটা ফোনে রিচার্জ করে দিতে পারেন? আমি বললাম ঠিক আছে আমি আপনাকে টাকাটা ফোনেই রিচার্জ করে দিব, কিন্তু আপনি জাম্বুরার ছবি আমাকে দেখান দোকানে গিয়ে। তখন সে বলতেছে আসলে ভাই কি বলবো, আমি তো স্টুডেন্ট মানুষ, আমি আসলে জাম্বুরাটা না নিয়ে সরাসরি টাকাটা নিতে চাচ্ছিলাম। তখন আমি বললাম যে বেসিক্যালি আপনি তো ডিসঅনেস্ট মানুষ, আপনি যদি আপনার প্রথম কথাতে বিশ্বাস করে আপনাকে করে দিতাম তাহলে তো এত কথা হইতো না। তো আপনি আপনার প্রথম কথা শুরুতেই বলতেন যে ভাই আমি আসলে জাম্বুরা নিব না, আমাকে আনুপাতিক হারে নগদ টাকা দেন, তখন আমি ডিসাইড করতাম দিব কি দিব না। এই যে আপনি করলেন সামান্য 140 টাকার জন্য আপনি যে 4-5টা মিথ্যা কথা বললেন, এটা তো খুবই খারাপ। আপনাকে তো আমি টাকা দিবই না, আপনি জীবনে আমার আর কোনো ইভেন্টে পার্টিসিপেটও করবেন না। হ্যাঁ মানে এটা একটা সুন্দর পরীক্ষা যে আসলে মানে অনেস্টি আর ডিসঅনেস্টির যে বিষয়টা, হ্যাঁ যে বিষয়ে পার্টিসিপেট হচ্ছে তুমি ওইটাই করো, তোমার তো আর অন্য কিছু দরকার নাই কেনা বিষয়টা। এখানেও আর কি ওই যে আপনার ওই ম্যানিপুলেশন, হ্যাঁ যে না আচ্ছা একটু যদি শর্টকাট খোঁজার যে একটা প্রবণতা মানুষের ভিতরে, আমার ডিসিভ করাটা একটু কঠিন। আমি অনেক সময় ইচ্ছাকৃত ডিসিভড হই, কারণ আমি দেখি যে সে প্রতারণা করে কতটা মজা পাইতেছে। কারণ যেহেতু আমি টাকা পয়সার কোনো গুরুত্ব দেই না, সে কি যাচ্ছে এই ডিসিভ করে আমার কাছে কিছু টাকা হাতাবে, তো সেজন্য আমি অনেক সময় ইচ্ছা করে বোকার ভান করে ওটা করে ফেলি। কিন্তু যদি আমি করি মানে ডিসাইড করি, তাহলে আমার চিট করাটা টাফ, খুবই টাফ। কারণ হলো যে আমি আর জীবনভর মানুষের সাথে ইন্টারভিউ করতে করতে এমন অবস্থা হয়েছে, এখন কোনো মানুষের সাথে 2-5টা কথা বললে মানে তারকে একটা ম্যাপিং করে ফেলতে পারি, এবং সেই ম্যাপিংটার অ্যাকুরেসি বেশ হাই। আমি কারো ব্যাপারে একটা মূল্যায়ন করছি এবং সেই মূল্যায়নটা ওভারটার্ন করছে, এইটার কেস এখনো পর্যন্ত খুবই কম। মানে ধরো যে সবচেয়ে ভালো যে সার্জন, সেও তো সার্জার করতে পেশেন্ট মারা ফেলে না। হ্যাঁ মানে ওই কিছু অংশ তো আমার থাকবে, কিন্তু আপনার এটা ভালো যে ড্রাইভার, সেও তো অ্যাক্সিডেন্ট করে, মানে আমারও একটা আছে। কিন্তু ওই যে বললাম যে ডিসিশন ওভারটার্ন করছে, এইটার পার্সেন্টেজ খুবই কম। তো এটা আপনার একটা মানে একনিষ্ঠভাবে যে আপনি লেগে আছেন একটা কাজে, এটার একটা মানে ফলাফল। মানে দেখো তুমি দেখো না হোয়াটসঅ্যাপে আমার কতগুলো গ্রুপ, সারাদিন কত টাইপ মানুষের সাথে আমার গল্প করতেই হয়, কত টাইপ মানুষ আমার সাথে দেখা করতে আসে গল্প করার জন্য। তো গল্পের বাইরে আমি জীবনে করছিটা কি? আমার জীবন তো অনেক ভার্সেটাইল না যে আমি
আজকে পাহাড় ট্রেকিং করলাম, ওইখানে নতুন একটা স্টার্ট আপ খুললাম, মানে গ্ল্যামারাস লাইফ যেরকম, যেটা বলছে আমার লাইফ তো এরকম গ্ল্যামারাস না, 3-4টা বিষয় কন্টিনিউয়াস। হ্যাঁ, মানে আমার লাইফ তো ঘুরে ফিরে অল্প কয়েকটাই। আমি প্রচুর গল্প করি, প্রচুর চিঠি লিখি, নতুন নতুন ক্যারেক্টার হান্ট করি, নানা রকম স্টাডি করি, আর কোনো কোনো স্টার্ট আপে গিয়ে তাদেরকে হেল্প করি। তো আমার তো এক্সপিরিয়েন্সগুলো ঘোরাফিরে এইরকমই। ফলে সবগুলোর তুমি যদি রুট কজ দেখো, রুট কজ তো সেই মানুষের সাথে ইন্টারাকশন। ফলে এই অ্যাক্টিভ লিসেনিং চর্চা করতে 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 আমার মধ্যে কিছুটা স্কিল তো ডেভেলপ করতেই পারে, যে স্কিলটা তোমার বা অন্যদের করে না, কারণ তোমরা এখানে সময় দাও না, দিলে হয়তো তোমরা পারতাম। ফলে আমার ডিসিভ করাটা বা অ্যাটলিস্ট কথা দিয়ে আমাকে ভুলে ফেলা, এটা নেক্সট টু ইম্পসিবল। নো তেল নো প্রশংসা, কোনো লাভ নাই। হ্যাঁ, এখন আপনার যে চীনে যে আপনি যাবেন, এখন ওইখানে যে আসলে আপনি কি কি মানে কেন আপনি চীনটাকে আসলে বাইছেন? আপনি তো বলছিলেন ভিয়েতনামে যাবেন বা জাপান আছে, জাপান আর চীন, বাট তারপরেও কালচারের একটু ডিফারেন্স তো অবশ্যই থাকবে, বাট চীনটাই এখন কেন আপনার মনে ধরলো আসলে? আচ্ছা, আমার প্রথমত যে দেশগুলোতে আমি যাইতে চাই প্রায় প্রত্যেকটাই বড় বড় দেশ, মানে 8-10 কোটির কম জনসংখ্যা এরকম দেশে যাওয়ার আমার ইচ্ছা কাজ করে না। এটা কেন? এটা একটু রিজনটা? কারণ হলো যে দেশের জনসংখ্যা মাত্র 30 লাখ, 40 লাখ, 50 লাখ এবং প্রচুর পরিমাণ জায়গা পড়ে আছে, ওইখানে তো আসলে তুমি মানুষের ডাইভার্সিটি ওরকম ফিল করতে পারো। মানুষের যে এই কন্টিনিউয়াসলি সার্ভাইভিং স্ট্রাগল যেটা, সেইটা তো তুমি একটু কম ফিল করবা। মাইলের পর মাইল ফাঁকা জমি, মানুষ কম। যেখানে মানুষ কম সেটা তো কমপ্লেক্সিটি কম। যেখানে যেসব দেশের জনসংখ্যা অনেক বেশি, সেই দেশগুলো ম্যানেজ করা তো আসলে এক্সট্রিমলি টাফ। এখন ফিনল্যান্ডের জনসংখ্যা হলো মাত্র 55 লাখ। ভারতের জনসংখ্যা 143 কোটি। এখন ফিনল্যান্ডের এই 55 লাখ, ডেনমার্কের 58 লাখ, এইরকম দেশের কে যদি এখন আমি সুখী দেশের স্ট্যান্ডার্ডাইজ করি, তো ফিনল্যান্ডকে চালানো আর ইন্ডিয়া চালানো কি সহজ কথা? হ্যাঁ, তাহলে তো ওই হিসাব, মানে আপনি যে একটু আগে যেটা বললেন যে যেখানে মানুষ কম, হ্যাঁ ডেফিনেটলি ওখানে তো জটিলতা কমে, যেহেতু মানুষ জনসংখ্যা কম, তাহলে তো মানে কম্পারেটিভলি আমি যদি দেখি, পরিমাপ যদি করি, তাহলে তো ওরাই সুখী হবে, কারণ যেহেতু একটু কমপ্লেক্স কম, একটু সরল। হ্যাঁ, তুমি 5 কেজি চাল দিয়ে 10 জনকে খাওয়াবা, আর 5 কেজি চাল দিয়ে 50 জনকে খাওয়াবো। এখন চিন্তা করো যে 5 কেজি চাল দিয়ে তুমি 50 জনকে খাওয়াইতেছো, তাইলে তোমার যে ক্রাইসিস, আর 5 কেজি চাল দিয়ে 10 জনকে খাওয়ানো ক্রাইসিস অনেক কম না? তো ন্যাচারাল রিসোর্স তো লিমিটেড। তো এই রিসোর্সের কনজাম্পশন যখন অনেক বেশি মানুষ করে, তখন যে ক্রাইসিসগুলো বা এইগুলো তৈরি হয়, যে কমপ্লেক্সিটি বা যে পলিটিক্সটা তৈরি হয়, সেটা তো আসলে কম দেশের মানুষের এটা হয় না। তো এই জন্য আমি ভিয়েতনামে যে চাইছিলাম, ভিয়েতনামে তো জনসংখ্যা মানে 11 কোটি বা 12 কোটি। হ্যাঁ, কিন্তু ওদের এরিয়াটা কি মানে বড়, ওই মানে জনসংখ্যার তুলনায়? হ্যাঁ, মানে বাংলাদেশের মতো ডেন্স না, কিন্তু 11 কোটি ইজ এ গুড স্যাম্পল। আর আমি চায়না যাইতে চাই নাই, কারণ আমার কনফিডেন্স ছিল না যে আমি চায়নার ভিসা পাবো। এখন তো আপনি পেয়ে গেছেন ভিসা, এখন তো আর কোনো বাধা নাই। হ্যাঁ, কারণ চায়না যেহেতু অনেক মানে জায়ান্ট দেশ ইকোনমিক্যালি, এই জন্য আমার ধারণা ছিল যে অন্তত 3-4টা দেশ না ঘুরলে আমাকে চায়নার ভিসা দিবে না। কিন্তু আমি যে অফিসে বসি, ওই অফিসের একটা ভাই, ওনার জীবনে পাসপোর্টই করা হয়েছে গত বছর। ওনার হি ইজ 45 নাও। তো প্রথম পাসপোর্টেই সে চায়না সফর করতে পারছে। তো তখন আমি মনে হলো যে আমি তো অ্যাটলিস্ট ইন্ডিয়া ঘুরছি, তো আমি তো তাহলে ট্রাই করলে চায়না যাইতেই পারি। এবং এইটা আমাকে রোজেল ভাই, মানে আমার সিনিয়র একজন ভাই আছে রোজেল ভাই, আমার আসলে যাওয়ার টার্গেট ছিল ভিয়েতনাম ভিসা যেহেতু বন্ধ, তো আমি প্ল্যান করতেছিলাম মালয়েশিয়া থাইল্যান্ড মিলে 1 মাসের একটা প্ল্যান করব। তো ওনাকে যখন বললাম যে ভাই আমি তো মালয়েশিয়া এবং থাইল্যান্ড প্ল্যান করতেছি, আপনি কিন্তু অনুদান দিন, পরে বলে যে মালয়েশিয়া থাইল্যান্ড কি, তুই যাবি হচ্ছিস চায়নায়, এইসব মালয়েশিয়া থাইল্যান্ডে তো যাওয়ার জন্য অনেক সময় পড়ে আছে, তোর আগে চায়না যে তোর ব্রেন খুলতে হবে, চায়না না গেলে তুই জগৎ বুঝতে পারবি না।
তো ভালো কথাই বলছো, চায়না তো এখন যা হইতেছে চায়না। তখন আমি বললাম ভাই আমি কি চায়নার ভিসা পাবো? বলে ভিসা না পাইলে আমি দেখবো, তুই চায়না প্ল্যান কর। তো মূলত রোজেল ভাইয়ের ওইটা থেকে আমি ভরসা পাইলাম যে না ঠিক আছে চায়না আমি হয়তো ভিসা পাবো। তো চায়না যাওয়ার মূল রিজন তো চৈনিক সভ্যতা আসলে অনেক পুরনো, মানে তুমি যে সভ্যতা স্টাডি করো, চৈনিক সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা, কিন্তু সেই পরিমাণ এই তো এক্সপোজার বাইরে নাই। আমরা চৈনিক সভ্যতা নিয়ে কিন্তু খুব বেশি বই টই বা ওইরকম তুমি রিসোর্স অ্যাভেলেবল পাবা না। তো ওইটা একটা অ্যাঙ্গেল ছিল, চৈনিক সভ্যতা একটু ঘুরে এক্সপিরিয়েন্স নেওয়া। দ্বিতীয় যেটা ব্যাপার ছিল যে চায়নায় যেহেতু এই যে গুগল, হোয়াটসঅ্যাপ সবই ব্লক করা, তো এরকম একটা জায়গা, অথচ সেইখানে সারা পৃথিবীর মানুষজন বিজনেসের পারপাজে যায়। তাহলে এইরকম একটা জায়গা যেখানে মানে ধরো যে আমেরিকান ডমিনেন্স পুরা নাই করে দিয়ে নিজস্ব টেকনোলজি দিয়ে চলতেছে, সেইখানে বাইরের দেশের মানুষজন যাচ্ছে ক্রমাগত বিজনেস করতেছে, আবার এত মানুষ। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে এইটা আমার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা ছিল। আর একটা ব্যাপার ছিল যে 1978 পর্যন্ত চায়না কিন্তু খুব নর্মাল একটা দেশ ছিল। হ্যাঁ, 1978-এর পর থেকে চায়নার মোটামুটি আজকের এর অভিমুখে যাত্রা হওয়া শুরু হলো। তো সেই চায়না এখন মোটামুটি আমেরিকাকে প্রায় ব্যবসার দিক থেকে ক্রস করে যাচ্ছে। এত বড় একটা সুপার শক্তি এই কয়েক বছরে হয়ে গেল। তো এইটার পেছনে আসলে সম্ভাব্য ফ্যাক্টর কি হইতে পারে, মানে এটা তো এমন না যে আমি গেলেই বুঝতে পারবো, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে বই পড়ে দেখা বা ডকুমেন্টারি দেখার চাইতে ওখানে ঘুরে ঘুরে মানুষকে দেখা, কিছু জার্নি করা, কিছু লোকের সাথে গল্প করা, সেইটার ভিত্তিতে হয়তোবা আমি একটা পার্সপেক্টিভ পাইতে পারি যেটা বই পড়ে পাবো না। তারপরে তুমি তো জানো যে কনফুসিয়াসের প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে। কনফুসিয়াসের অ্যানালাইটিক্স, হ্যাঁ, তো কনফুসিয়াসের প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে। তো এই জন্য আমি ভাবলাম যে কনফুসিয়াসের দেশ দেখে যদি চীনে ভাই মানে আপনার কনফুসিয়াসের মানে যে মেইন ফিলসফি ব্যাপকভাবে চর্চিত। হ্যাঁ, তো এইটা একটা ব্যাপার ছিল কনফুসিয়াস। আর একটা আরে ওই পর্যটকটার নামটা ভুলে গেলাম, হিউয়েনসাং। হ্যাঁ, হিউয়েনসাং। তো ছোটবেলা থেকে হিউয়েনসাং এর প্রতি তো আমার একটা ইন্টারেস্ট কাজ করেই। তো এই জন্য এই ধরনের মানুষজনের এইটা একটা জায়গা থেকে বলতে পারি, এটা অ্যাবস্ট্রাক্ট জায়গা যে এরা যে সমস্ত জায়গায় হাঁটছে, যে জায়গার জিওগ্রাফি নিচ্ছে, ওইখান থেকে এই ধরনের মানুষগুলো তৈরি হয়েছে। তো ওইখানকার মাটি আবহাওয়া আসলে কীরকম যে এই টাইপ লোকজন তৈরি হয়, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পিউ রিসার্চের একটা স্টাডিতে আমি দেখছিলাম যে চীনের 92% মানুষ এখন কোনো অর্গানাইজড ধর্ম পালন করে না। এইটা একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি মানে এটা একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে, যে আপনি যদি দেখেন যে কনফুসিয়ানিজমের যে কথাটা, এটা অনেকের কাছে মনে হতে পারে যে এটাও তো একটা ধর্ম বা রিচুয়াল টাইপের মতো মনে হয়। ইভেন আমি যদি ধরি ওই চীনে যে আরো যে অনেক দার্শনিক আছে, হ্যাঁ, লাওৎসু, চুয়াংজু, লিৎসু, এদেরকেও যদি ধরি, পরবর্তীতে এদের দর্শনগুলো কিন্তু ছিল কিছুটা একটু রহস্যবাদী টাইপের, একটু আনসার্টেন, মিস্টিক্যাল টাইপের ছিল, প্রকৃতি সেন্ট্রিক ছিল আর কি। কিন্তু পরবর্তীতে এটাও একটা রিচুয়াল টাইপের মতো হয়েছে, মানে এটা আমি যতদূর পড়ছি আর কি, ওইটার বেসিসে বলতেছি, যে পরে রিচুয়াল টাইপের মতো হয়ে যায়। কিন্তু তারপরেও দেখেন আপনি যেটা বললেন যে ওইরকম অর্গানাইজ ভাবে নাই ব্যাপারটা। মানে আপনি যদি ফিলোসফিগুলো দেখেন, কনফুসিয়াস যেটা বলছে, ওই যে তিনি একটা কথা বলছে যে মানে তার দর্শনটা ছিল মূলত নীতিশাস্ত্রের উপর বেস করে। হ্যাঁ, তো বুঝছেন, তো এই জন্য ওখানে কিন্তু ওই এক্সপ্লিসিট ভাবে কোনো দেবতা বা ওইরকম কিছু উল্লেখ করা যায় না। 92% মানে হলো চীনের জনসংখ্যা সম্ভবত 140 ক্রোড়। তার মানে ওই দেশে প্রায় 130 কোটি মানুষ, তারা এই লাইফ আফটার ডেথ এই ব্যাপারে তাদের কোনো ভাবনাই নাই। এটা খুবই তারা আসলে কিভাবে চিন্তা করে, বিশেষ করে বাংলাদেশে এখন ডানপন্থীর যে বারবারন্ত, তো তারা যেভাবে জোর করেই মানুষকে বাধ্য করে, তুমি কনসার্ট করতে পারবা না, ভাস্কর্য ভেঙে ফেলবা, তারপরে সব কথায় যেন কার যেন অবমাননা হয়,
তো বাংলাদেশের কয়জন মানুষ? 18-20 কোটি মানুষ। 20 কোটি। তো তাহলে তারা এই মানে 130 কোটির সাপেক্ষে 20 কোটি তো আসলে নগণ্য, মানে এটা গণনায় ধরা নেগলিজিবল। তাহলে এই যে এই এত বিশাল সংখ্যক মানুষ এরা যে লাইফ আফটার ডেথ নিয়ে কিছু চিন্তাই করে না, এই কনফিডেন্স তারা কোথায় পাইতেছে? যেমন খুব ইন্টারেস্টিং, যেমন আমাকে এই জীবনে অনেক মানুষ বলছে যে তুমি যেহেতু কোনো অর্গানাইজ ধর্ম পালন করো না, কিন্তু তুমি মৃত্যুর পরে দেখলা যে এতদিন যা যা সব ভুল কি করছো এগুলো আসলে সত্যি, এই মানে ধর্ম যা যা বলছে সবগুলো সত্য, তোমার এখন বিচার হবে, তোমার এটা নিয়ে কোনো ভয় কাজ করে না? এই প্রশ্ন মানে আমি এই জীবনে মিনিমাম 15-20-25 জন মানুষের কাছ থেকে শুনছি। মানে ভাষা হয়তো একটু এদিক সেদিক, কিন্তু মূল এসেন্স এটাই। তো আমি তখন বলতাম যে আমি যেহেতু একজন রিস্ক টেকার মানুষ, সবসময় যেহেতু আমি রিস্ক নেই, এটাও একটা রিস্ক, আমি রিস্ক নিচ্ছি। তো যদি হয় তাহলে আর কি, মানে রিস্ক নিলে রিস্ক ওখানে যাও, হ্যাঁ খেলা হবে, রিস্ক নিচ্ছি। আমার সারা জীবনে তো আমি কোনো স্টেবল ফিক্স কিছু করি নাই, সবসময় তো আমি রিস্কই করি, অলওয়েজ গ্যামলিং এর উপরেই তো থাকি লাইফ নিয়ে। তো এটাও একটা গ্যামলিং। কিন্তু যেটা হয়েছে এই যে এত এত মানুষ, এরা তো আর নিশ্চয়ই গ্যামলিং করতেছে না, তো কোনো একটা কনফিডেন্স থেকে এটা করে, করলেও সবাই করবে না তো। তো তাইলে এই কনফিডেন্সটা তারা আসলে কোথা থেকে পাইতেছে? এই 130 কোটি মানুষ যাদের কাছে লাইফ আফটার ডেথ বা এগুলো কিছু ম্যাটারই করতেছে না, এত কনফিডেন্স কোত্থেকে পাইলো? তো এইটা আমার একটা খুবই কৌতূহলের একটা বিষয়। এটা আমিও আপনাকে বলছি যে আপনি একটু চেক করেন ওই জায়গায় গেলে, যে আসলে ওরা ওদের যে রিচুয়ালিস্টিক যেই বিষয়টা, বা যদি কোনো মন্দির থাকে বা যেটাই থাকুক, ওইটা একটু অবজার্ভ করার জন্য আসলে মানে ওরা করতেছে, মানে কোন অ্যাঙ্গেল থেকে করতেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, মানে ওরা কি মানে প্রকৃতিটাকেই কি আসলে খুব ওটা উপাসনার পর্যায়ে নিয়ে যেতেছে? কিন্তু প্রকৃতি যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু ওইটার সাথে ওই যে দেবদেবী, তারপরে আরো যে অন্যান্য গড, ওই ব্যাপারগুলা কিন্তু অতটাও কিন্তু ওরকম না। প্রকৃতি, আপনি ধরেন আমি বললাম যে আমি প্রকৃতি বিশ্বাস করি, এই যে গাছের নিচে বসে আছি, আমি কিন্তু একাত্ম হয়ে যেতেছি। তো এটাও কিন্তু কাইন্ড অফ আপনার ওইরকমও না, দেখা যায় না যে একটু বিশ্বাস হাবি যাবে এরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ, তো এইটা একটা ব্যাপার। তারপর তুমি হয়তো দেখবা যে রিসেন্টলি চায়নার ভার্সিটিগুলো র্যাঙ্কিং তর করে আগাচ্ছে। চায়নার অনেক ভার্সিটি র্যাঙ্কিং কিন্তু অনেক আগে গেছে, টপ র্যাঙ্কের দিকে চলে আসতেছে, যেখানে ইউএসএ র্যাঙ্কিংগুলো কমে যাচ্ছে। ওই জন্য আমি চায়নার অনেকগুলো ভার্সিটিতে যাওয়ার ইচ্ছা আছে, এই জন্যই বাংলাদেশে এত স্টুডেন্ট জোগাড় করছি যাতে ওদের ভার্সিটিগুলো যাইতে পারে। সো আমি ওদের ভার্সিটিগুলো দেখার ইচ্ছা আছে। আর সোহাগ ভাই আমাকে একটা স্পেশাল করছে, রিকোয়ারমেন্ট দিচ্ছে। সোহাগ ভাই বলছে চায়নার এন্টারপ্রেনার ইকোসিস্টেম কীভাবে কাজ করে। হ্যাঁ, তিনি তো এটার সাথে জড়িত, এটা বলবেই। তো এইটা যেন আমি একটু দেখি। সো চায়নার বেশ কিছু কোম্পানি দেখার বা ইন্ডাস্ট্রিয়াল বা যারা এন্টারপ্রেনার আছে এদের কিছু কানেকশনের সাথে কথা বলে আমার ওই এন্টারপ্রেনার ইকোসিস্টেম নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং। সো এই তো অনেকগুলো তো বলে ফেললাম। তো এইগুলোর জন্য 28 দিন তো খুবই অল্প সময়, বাট যেহেতু মানে চায়নার দুর্ভাগ্য, ওরা আমাকে 3 মাস থাকতে দিল না, তো কি করতে পারি। হ্যাঁ, এখন এই যে আপনাকে যেটা আপনি যে বললেন যে আপনি লাইফের সাথে মানে অনিশ্চিত গ্যাম্বলিং করতেছেন, তো এটার সাথে মানে আর আপনার যে ইন্ডিভিজুয়াল কালেকটিভিজম, আপনার যে স্ট্যান্ড পয়েন্ট, এটার সাথে দেখবেন যে চীনের মাও সেতুং যাওয়ার পরে যে ডেং জিয়াওপিং যে উনি আসলো, তার যে চিন্তাধারা, এগুলো অনেকটাই একটু মানে ম্যাচ করানো যায় আসলে। উনি বলছে যে না, সোশ্যালিজমও থাকবে, আবার মানে সোশ্যালিজম যেমনি কালেকটিভিজম মোটা থাকে, কালেকটিভিজম এবং ইন্ডিভিজুয়ালিজম দুইটাকেই সাথে ফ্লারিশ করা সম্ভব, এবং সেটা ব্যালেন্সিং করে আগানোর কথা চিন্তা করতেছে। এবং ওদের যে পলিসি দেখলাম, পলিসির ক্ষেত্রে অনেক জায়গায় পলিসি থাকে না যে ব্যক্তি স্বাতন্ত্রতা প্রাধান্য পাবে, অনেক জায়গায় থাকে কমিউনিস্ট হলে ওখানে সমাজতন্ত্রটা বেশি প্রাধান্য পাবে, মানে কালেকটিভিজম। কিন্তু চায়নার ক্ষেত্রে যেটা হয়েছে যে অবস্থা বুঝে ব্যবস্থা, মানে এক পা করে আগে দেখবে যে এটা মানে ঠিকঠাক মতো যাচ্ছে কিনা, এবং গ্র্যাজুয়াল প্রোগ্রেস। হ্যাঁ, যে একটা টেস্ট ট্রায়াল এন্ড এরর এভাবে। এই জিনিসগুলো তো বাংলাদেশে বসে তুমি ডকুমেন্টারি দেখে বা বই পড়ে বুঝবে না, না, এটার জন্য সামনে যেতে হবে, সশরীরে যাইতে হবে। এই যে বললাম না যে বাইরে থেকে তো অনেক কিছু মিথ আগারাতে, যেমন বাইরে থেকে মনে হয় যে চীন ডিক্টেটরশিপ হাবি যাবে, মানে অনেক অ্যাজাম্পশন করা যায়।
যে চীন অনেক আগ্রাসী, অ্যাটাক উটাক করে। আমি একজন ওই যে পডকাস্টটা দেখতেছিলাম আর কি, প্রায় 2 ঘন্টার মতো। তো যে মানে যার পডকাস্টটা নেওয়া হচ্ছিল সে আবার চীনেরও অধিবাসী, আমেরিকারও অধিবাসী। তো তার 2 জায়গার একটা পার্সপেক্টিভ আছে জানাশোনা। সে বলতেছিল যে না, বাইরে থেকে যে আসলে চীনকে ওরকম মনে হয় যে চীন একটু যুদ্ধ করতে আগ্রহী, আসলে চীন ওইরকম যুদ্ধ করতে আগ্রহী না, তার ভাষ্য মতে যুদ্ধ করতে আগ্রহী না। বাট তারা চায় হলো যে কিভাবে ক্ষয়ক্ষতি এড়িয়ে মানে ক্রিয়েটিভ ওয়েতে প্রবলেমটা সলভ করা। তো এটা নিয়ে মোটামুটি চিন্তা না। আবার যে গো গেমটা দেখেন ভাই, এটাও আমি বলবো, গো ওরা কিন্তু গো খেলে খুব বেশি। লিংজো আপনার চেস খেলে না, মানে চেস তো খেলে, মানে চেস হলো গতানুগতিক সব জায়গায় এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা জনপ্রিয় গেম। বাট ওদের যে একটা জনপ্রিয়তা ওরা অর্জন করেছিল গো গেম, লিংজো, এটা হলো ওই যে ওইটার মতো যে আপনার অনেকগুলা পসিবিলিটি, প্রতিটা দানে দানে আপনার মানে ধরনের নানা ধরনের চিন্তা ভাবনা এগুলো বের হবে। আবার রিসেন্টলি দেখলাম যে কি যেন আলফা গো সম্ভবত একটা ডকুমেন্টারি ছিল, হারাই দিছে আর কি এআই একটা মানুষকে, মানে ওখানকার সর্বশ্রেষ্ঠ গো প্লেয়ারকে, এরকম টাইপের একটা ডকুমেন্টারি আমি দিব না আপনি। তাহলে ওইটা দেখলে আপনার ভিতর গো খেলার মধ্যে একটা ইন্টারেস্ট, যেহেতু আপনি অনেক স্ট্র্যাটেজিক চিন্তা করেন, সিস্টেম ওয়াইজ চিন্তা করেন, আপনি অবশ্যই গোতে আপনার এটা খুব স্পার্কিং হবে আপনার। ঠিক আছে দাও, আমি তো আপনাকে আমি ভাবছি আপনি এটা জানেন, বাট তারপরে নো প্রবলেম। আমি নিজেও তো ওইরকম আগে জানতাম না যে আজকে পলাশ গাছের নিচে বসে জেনে গেলাম। না, আমি নিজেও আর কি ওরকম শুনি নাই, বাট আমার ইন্টারেস্ট ছিল। আমার এই গেম টেমের প্রতি একটু কম ইন্টারেস্ট থাকে, তো দাবা তার প্রতি একটু ইন্টারেস্ট, বাট অতটা না। আর গোটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো ভাবতেছি। দেখা যাক, আপনার চীন ভ্রমণ সফল হোক এটাই আশা করি। এটা দুর্দান্ত লেভেলের ডিটাচমেন্ট টু ডিপার্চারের মতো একটা বই পাবো আশা করছি। হ্যাঁ, তাহলে এত পরিশ্রম করে লাভটা কি? কারণ অ্যাকচুয়ালি আপনি ওখানে যেই ব্যাপারগুলো নিয়ে লিখবেন ওইটা অ্যাকচুয়ালি চীন সম্পর্কে একটা ভিন্ন পার্সপেক্টিভ দিবে, আমি এটা আশা করি। কারণ যত পডকাস্ট যত কিছুই দেখি, আসলে একটা রিটেন একটা কিছু হলে আরও অনেক কিছু অ্যাড আপ হয়। পডকাস্ট 1.5-2 ঘন্টা কতটুকুই বা জানা যাবে আর কি, বা ভিন্ন পার্সপেক্টিভ জানতেও ভালো লাগে। আমরা তো আর অ্যাবসলিউটের চিন্তা ভাবনা করি না, এক একজনের গল্প শুনতে আগ্রহী বেশি। হ্যাঁ, এই জন্য আমাদের একটি জামরুল গাছ খুঁজতে হবে, জামরুল গাছের নিচে বসে বসে সাধনা করতে হবে। হ্যাঁ, জামরুল গাছের নিচে বসে। জামরুল একটা গান আছে, ক্যাকটাস ব্যান্ডের মনে হয়, জামরুল গাছের নিচে কিসের একটা গান। কি বলো? তাই তো জামরুল গাছ নিয়ে আমার একটা গান লিখতে হবে। হ্যাঁ, আপনি লেখেন আলাদা করে, চীন ভ্রমণের সাথে জামরুল কানেক্ট করে দিবেন। হ্যাঁ, মনে হচ্ছে চীনের সাথে জামরুল গাছ কোনোভাবে কানেক্ট করা যায় কিনা। হ্যাঁ, দেখেন বৃক্ষ তো খুব ইন্টারেস্টিং, দেখো না, এই যে চাপালিশ বানায় ফেললাম। হ্যাঁ, এরকম একটা ক্যারেক্টার বানাবেন যেটার সাথে জামরুল একটা প্রতিস্থাপিত শব্দ থাকবে, জামরুল। হ্যাঁ, যখন চীনে গেলেন একজনের চুলগুলা দেখলেন, ওইটাই দেখতে একটু জাম্বুরার মতো আর কি, মানে জামরুল গাছের মতো আর কি বানায় ফেলেন এটাকে। জামরুল কারো মহিমান্বিত কিছু একটা বানাইতে হবে। আমি খালি ইন্টারেস্ট একটা অপেক্ষায় আছি যে আপনি বই যে লিখবেন, যাদের সাথে যার সাথে কথা বলবেন, তাদেরকে আপনি কি আসলে ক্যারেক্টার বানান, এটা আমি আর কি চিন্তা করবো। কারণ নামও তো মানে একদম কাঠখোট্টা টাইপের লাগে। এগুলো নিয়ে টেনশন করি না, বানায় ফেলবো। ওকে, তো ঠিক আছে নাজিউর নাইম, তোমার সাথে আবার অন্য কোনো একদিন কোন একটা নদীতে বসে, মানে নৌকায় বসে বসে পডকাস্ট। চীন জার্নির পরে আপনার সাথে অনেক আলাপ হবে, কারণ আমার নিজেরই আগ্রহ আছে যে আপনি আসলে কি জেনে আসলেন, যেহেতু আমি যাইতে পারতেছি না, আপনার বয়ানে আর কি শুনবো। ঠিক আছে, কিন্তু কোন একটা উদ্ভট টাইপ সেটআপ, ঘরে বসে এইসব গল্প করা যাবে না। নদীর পারে, প্রকৃতির পারেই হবে, সমস্যা নাই। হ্যাঁ, কোন একটা সৈয়ালা নৌকায় বসে বসে এটা করতে হবে। নৌকা পডকাস্ট হবে, সমস্যা নেই। হ্যাঁ, মানে আমরা মানিকগঞ্জে গেলাম, মানিকগঞ্জে ওই যে সৈয়ালা ইয়েতে বসে ওই নৌকার ওই ছাদে বসে বসে পডকাস্ট করলাম, সেটা খারাপ হবে না। হ্যাঁ, দুর্দান্ত হবে একদম। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করি। হ্যাঁ।